শায়ান তোমাকে বলেনি? কি বলেনি? মালিহা ইন্তেকাল হয়ে গেছে। কি? তানিয়ার মুখ থেকে আচমকা বেরিয়ে এলো। তীব্র ধাক্কায় তার হাত কাঁপতে কাঁপতে কাপ থেকে চা ছিটকে পড়ে গেল। সে দ্রুত কাপ রেখে নিচের কাপড় থেকে চা ঝেড়ে ফেলতে লাগলো। ওয়াজদান কিছু টিস্যু বের করে তার দিকে বাড়িয়ে দিলেন। মুছে নাও তাড়াতাড়ি। তানিয়া টিস্যু পেপার হাতে নিলেও কাপড় পরিষ্কার কথা ভুলেই গেল। এটা কিভাবে হলো? কেন মারা গেলেন তিনি? আমি তো ওনার সঙ্গে দেখা করার আকাঙ্ক্ষা নিয়ে এখানে এসেছিলাম। এমন কিছু শুনবো তা কল্পনাতেও আসেনি। সে একেবারে হতভম্ব হয়ে গেল, যেন কোনো অত্যন্ত প্রিয়জনের মৃত্যু সংবাদ শুনেছে। নিজের এই অনুভূতি বুঝতে পেরে সে নিজেই বিস্মিত হলো। কেন এতটা ধাক্কা লাগছে? কেন মনে হচ্ছে মালিহা যেন আমার খুব কাছের কেউ ছিলেন? সে ঠোঁট চেপে ধরে বসে রইল, না হলে হয়তো কান্নায় ভেঙে পড়ত। ওয়াজদান তার বিমূঢ় তুষর চোখের দৃষ্টি দেখে উদ্বিগ্ন হয়ে পড়লেন। নিজেকে সামলাও মা, তিনি বললেন, এবং উঠে এসে তার মাথায় হাত রাখলেন, যেন প্রশান্তি দিতে চাইলেন। আমি জানতাম না তুমি এতটা সংবেদনশীল। তানিয়া গভীর শ্বাস নিয়ে নিজেকে সামলে নিল। তারপর ওয়াজদানের কবজিতেই আলতো হাত রেখে বলল, বসুন আঙ্কেল, আমি এখন ঠিক আছি, আপনি চিন্তা করবেন না। ওয়াজদান বসার বদলে টেবিল থেকে এক গ্লাস পানি ঢেলে তার হাত দিলেন। তানিয়া গ্লাস হাতে নিলেও ঠোঁট পর্যন্ত তুলল না। ওয়াজদান আবার নিচের আসনে ফিরে গিয়ে বসলেন। তানিয়া চোখ তুলে তার দিকে দেখে বলে, আমি আসলে দুঃখিত আঙ্কেল, আপনাকে বিরক্ত করে ফেললাম। বিরক্ত তো করেছ, তাতে সন্দেহ নেই, তবে এতে দুঃখিত হওয়ার কিছু নেই। অনিচ্ছাকৃত হলেও আমি আপনাকে আপনার কষ্টের কথা মনে করিয়ে দিয়েছি। ওয়াজদান গভীর দৃষ্টিতে তাকিয়ে বললেন, কষ্ট আর জীবনের সম্পর্ক অত্যন্ত নিবিড়। তানিয়া যতই এড়িয়ে যেতে চাও, সে ঠিক আমাদের সামনে এসে দাঁড়াবে। কষ্ট কি কেউ কখনো ভুলতে পারে? তানিয়া দেখল ওয়াজদান দুই হাত জড়িয়ে যেন আঙুলের ভাঁজে কিছু খুঁজে বেড়াচ্ছেন। আঙ্কেল, তানিয়া তাকে ডাকল। ওয়াজদান তাকালেন তার দিকে। মালিহা আন্টির মৃত্যুর কত বছর হলো? ওয়াজদান এক মুহূর্ত থেমে রইলেন, তারপর হাত মুঠো করে কপালে ঠেকিয়ে মৃদুস্বরে বললেন, 27 বছর। 27 বছর? তা নিয়ে মনে মনে পুনরাবৃত্তি করে। তারপর ধীরে জিজ্ঞেস করল, তাহলে শায়ান তখন খুব ছোট ছিল? ওয়াজদান যেন নিজের ভাবনায় নিমগ্ন ছিলেন। তারপর তার কথায় ফিরে এসে বললেন, শায়ানের জন্ম এবং মালিহার মৃত্যু একই দিনই ঘটেছিল। তানিয়ার সামনের মানুষটির জন্য করুণায় মন ভরাক্রান্ত হয়ে উঠল। সে উঠে দাঁড়ালো। আঙ্কেল, আমি এখন চলি। সে গ্লাস রেখে বেরিয়ে যেতে উদ্যত হলো। সে এসেছিল রহস্য উদ্ঘাটন করতে, কিন্তু যা জানল তা তার হৃদয় মস্তিষ্কে নাড়িয়ে দিল। ওয়াজদান তাকে বিদায় নিতে উঠে দাঁড়ালেন। ঠিক তখনই এক গাড়ি পৌঁছে এসে পৌঁছালো। শায়ান গাড়ি দরজা খুলে নেমে বিস্মিত হলো। তানিয়া, তুমি কখন এলে? অনেকক্ষণ হলো, কিন্তু এখন যাচ্ছি, আল্লাহ হাফেজ। সে দ্রুত বিদায় জানিয়ে বেরিয়ে গেল, যেন শায়ান তাকে আটকাতে না পারে। সে নিজের গাড়িতে বসে কোনো দিকে না তাকিয়ে চলে গেল। শায়ান দরজা ধরে দাঁড়িয়ে এক দৃষ্টিতে গেটের দিকে তাকিয়ে রইল। ওয়াজদান গভীর দৃষ্টিতে তার মুখের পর্যবেক্ষণ করল, তারপর কাছে গিয়ে কাঁধে হাত রেখে বলল, কি হলো বাবা? শায়ান চমকে উঠে ওয়াজদানের দিকে তাকালো, তারপর অকারণে হাসল। তারপর বলল, আপনার তানিয়াকে কেমন লেগেছে? ওয়াজদান চিন্তামগ্ন ভঙ্গিতে বললেন, ভালো, তবে একটু আবেগপ্রবণ।
তাতে কি আসে যায়? আমার ছেলেও কি আবেগে কারো চেয়ে কম? শায়ন হাসল, তারপর ওয়াজদানের কাঁধে হাত রেখে বলল, আব্বু। তারপর গাড়ির দরজা বন্ধ করে ভেতরে চলে গেল। ওয়াজদানও তার রুমে ফিরে এলেন। শায়ন জামা পরিবর্তন করতে যাচ্ছিল, ঠিক তখনই ওয়াজদান ডাকলেন, আমার কাছে এসে বসো। শায়ন কার্পেটে বসে তার কোলে মাথা রাখল। ওয়াজদান তার চুলে হাত বুলিয়ে কিছুক্ষণ চুপচাপ রইল। তারপর বললেন, শায়ান, আমি সত্যি চিন্তা করেছি তোমার এখন বিয়ে করা দরকার। শায়ান তার কোল থেকে মাথা তুলে ওয়াজদানের দিকে তাকিয়ে মৃদু হাসল। আমিও তাই মনে করি। তাহলে কাউকে পছন্দ করেছ নাকি? সে দায়িত্ব আমাকে নিতে হবে। শায়ান মৃদু হেসে বলল, মেয়ে তো পছন্দ করেছে আব্বু। ওয়াজদান অধীর আগ্রহ নিয়ে দেখছিল ছেলেকে। কোন মেয়ে? তিনি অপেক্ষায় থাকলেন শায়নের মুখ থেকে তানিয়া নামটি শুনবেন বলে। শায়ন ওনার হাত চেপে ধরে ধীরে বলল, আমি ফাইজাকে বিয়ে করতে চাই। কথা বলে সে চুপচাপ উঠে রুম থেকে বেরিয়ে গেল। ওয়াজদান তাকে এভাবে যেতে দেখে এক অজানা চিন্তায় ডুবে গেলেন। সবাই লনের সবুজ ঘাসে বসেছিল। তানিয়া গাড়ি পৌঁছে রেখে ধীর পায়ে তাদের দিকে এগিয়ে এলো। শুধু নুরুল হুদা অনুপস্থিত ছিলেন, বাকিরা সবাই সেখানেই ছিলেন। সে চুপচাপ বসে পড়তেই মরিয়ম তার দিকে তাকিয়ে বললেন, এক কাপ চা এনে দেই তোমার জন্য? থাক মা, ইচ্ছে করছে না। তার কণ্ঠে ক্লান্তির ছাপ স্পষ্ট ছিল। তারপর সেই দাদাজানের দিকে তাকিয়ে রইল। কি করব? দাদাজানকে কি জানিয়ে দেব যে যাকে শাস্তি দিতে দিতে বছরের পর বছর তার নামও উচ্চারণ করেনি সেই মেয়ে তো সব কিছুর ঊর্ধ্বে চলে গেছে, যাকে ভালোবাসার অপরাধে ঘর ছাড়া করেছিলেন। তিনি দাদাজানের হৃদয় থেকে তো মুছে যাননি, কিন্তু এই পৃথিবী ছেড়ে চলে গেছে। কিন্তু সত্যিই কি তিনি জানেন না যে তার আদরের মেয়েটি আর বেঁচে নেই? না, তিনি হয়তো জানেন না। যদি জানতেন তবে তো মালিহার শাস্তির পরিসমাপ্তি ঘটত। কাসুরে ফারুকিতে মালিহার জন্য ফাতেহা পড়ানো হতো। আছার ফারুকি মালিহার স্মৃতি আঁকড়ে ধরে তার ডায়েরি বুকে চেপে ধরার বদলে তার জীবন্ত স্মারক শায়ানকে নিজের বুকে জড়িয়ে নিতেন। কিন্তু এ কেমন অহংকার যে মেয়ের ছবি ঘন্টার পর ঘন্টা দেখে তার জন্য হৃদয় ব্যথা অনুভব করেন। তার ডায়েরির পাতা উল্টান, কিন্তু তার কোনো খোঁজ নেননি একবারও। 27 বছর পার হয়ে গেল, তবু একবারও জানতে চাননি সে এখন কেমন আছে, সে কি এখনো বেঁচে আছে। এসব চিন্তায় তানিয়ার হৃদয়ে এক ব্যথার ঢেউ উঠল। সে কিভাবে বলবে তার বাবাকে যে যার ভালোবাসার ভার তিনি এখনও ঋণের মতো বহন করছেন? সে তো নিজের কর্তব্য পালন করতে পারেনি, যে মালিহা ওয়াজদানের জন্য সব কিছু ত্যাগ করেছিল। শেষ পর্যন্ত তাকে কেউ ত্যাগ করলো, ফেলে গেল, তার ভালোবাসাকে, তার সন্তানকেও। তানিয়ার হৃদয় যেন এক অজানা বেদনার ভারী ভরাক্রান্ত হয়ে উঠল। সে অস্থির হয়ে উঠে দাঁড়ালো। ড্রেস চেঞ্জ করে আসছি বলে দ্রুত নিজের রুমের দিকে চলে গেল। ফাইজা অফিস থেকে এসে বিছানায় লুটিয়ে পড়েছিল। শুয়ে শুয়ে ভাবছিল জামা কাপড় বদলাবে, কিন্তু ক্লান্তি এতটাই ছিল যে ওটা কঠিন মনে হচ্ছিল। ঠিক তখনই গাড়ির হর্নের আওয়াজ শোনা গেল। ফাইজা হর্ন চিনতে পেরে মুহূর্তে লাফিয়ে ওঠে জানলার কাছে গিয়ে বারান্দার দিকে তাকালো। তারপর উচ্ছ্বাসিত কণ্ঠে চিৎকার করে উঠল, ওয়াজদান আঙ্কেল! গাড়ি থেকে নামতে ওয়াজদানের আওয়াজের দিকে তাকালেন। ফাইজা হাত নাড়ল এবং আর উঁচু সরে বলল, আমি আসছি। স্যান্ডেল না পরেই সে দৌড়ে বাইরে চলে এলো। ওয়াজদান অবাক হয়ে বললেন, এ কি হচ্ছে রে ভাই? ফাইজা উচ্ছ্বাসে উচ্ছ্বাসে এসে জড়িয়ে ধরল। হাসপাতাল থেকে
সুস্থ হয়ে বাসায় যাওয়ার পর এই প্রথমবার এলেন। আমি ভেবেছিলাম আপনাকে সবার আগে স্বাগত জানাবো, কিন্তু আপনি কেন নিজে ড্রাইভ করে এলেন? শায়ান কোথায়? সে কি জানে না যে আপনাকে ড্রাইভ করতে দেওয়া উচিত নয়? সে কোমরে 2 হাত রেখে যেন তর্ক করতে প্রস্তুত। ওয়াজদান তার এই ভঙ্গিতে মৃদু হেসে বললেন, এতে শায়ানের কোনো দোষ নেই। সে তো সকালেই চলে গেছে। কি? ফাইজা হতবাক হয়ে চিৎকার করে উঠল। আমাকে না জানিয়ে চলে গেল? আসতে দিন, তাকে এমন খবর নেব যে আর জীবনে কখনো ভুলবে না। একদম ছেড়ে কথা বলবো না, আর আপনিও আমাকে বাধা দিবেন না। ওয়াজদান মৃদু হাসলেন। একদম বাধা দেব না। আহা, আমি তো ভুলে গিয়েছি। আসুন আঙ্কেল, ভেতরে আসুন। দুজনে ভিতরে গেল। ওয়াজদান সরাসরি ফাইজার নানির রুমে প্রবেশ করলেন। বিছানায় শুয়ে থাকা বৃদ্ধ মহিলা তাকে দেখে উঠে বসতে চাইলেন, কিন্তু ওয়াজদান দ্রুত এগিয়ে গিয়ে তাকে ধরে বালিশ উঁচু করে আরাম করে বসিয়ে দিলেন। খালা, আপনি তো দুর্বল হয়ে গেছেন, খুবই দুর্বল হয়ে গেছেন। একেবারেই নিজের খেয়াল রাখছেন না। ওয়াজদানের কণ্ঠে অভিমান। বৃদ্ধা ক্লান্ত চোখে বলল, আমাদের খবর নিয়ে কি হবে বাছা? আমাদের তো দিন ফুরিয়ে গেছে। বরং বলো, তুমি কেন নিজের হৃদয়ে এত দুঃখ পুষে রেখেছ? ওয়াজদান বিষণ্ণ মনে হাসল। দুঃখ তো পুরনো খালা, এখন তার রং ফুটতে শুরু করেছে। আর বয়স তো আমারও কম হয়নি। 27টি বছর কাটিয়ে দিলাম, আর কটা দিনই বা বাঁচব। তার চোখের কোণে অশ্রু চিকচিক করছিল, কিন্তু এক পলকেই তার নিজের ভিতরে গিলে নিলেন। অভ্যাস মতো বৃদ্ধা কেঁপে উঠলেন। তুমি এমন কথা বলো? ওয়াজদান আজও মালিহার কথা ভুলেনি। আমার সোনা মেয়ে যে পূর্ণ যৌবনে কবরে শুয়ে আছে। আমরা শুধু তাকিয়েছিলাম, কিছু করতে পারলাম না। তার বৃদ্ধ চোখ অশ্রুতে ভরে উঠল। ওয়াজদান তাকে বুকের ভেতর আগলে নিলেন, যেন শত কষ্টে নিরাপদ রাখতে চান। ফাইজার বাবা দরজার কাছে এসে দাঁড়িয়েছিলেন, কিন্তু রুমের আবহাওয়া দেখে থমকে গেলেন। এক কোণে দাঁড়িয়ে থাকা ফাইজা ফিস ফিস করে বলল, নানি আম্মা। মালিহা আন্টিকে মনে করে কাছেন। তিনি ঠোঁট টিপে ধরলেন এবং ওয়াজদানের দিকে দেখলেন, যিনি সেই মুহূর্তে চোখ তুলেছিলেন। সে দৃষ্টিতে এক মহাঝড়ের ইঙ্গিত ছিল। ধীরে ধীরে উঠে ওয়াজদান বাইরে চলে গেলেন। ফাইজা বিছানার পাশে এসে বসে পড়ল এবং নানি আম্মাকে শান্ত করার জন্য এক চুমুক পানি পান করাতে লাগলো। তার বাবা বিছানার পাশে বসলেন, নরম স্বরে বললেন, ওয়াজদানের কথাও ভাবুন। মাত্র 1 মাস আগেই তো তার হার্ট অ্যাটাক হয়েছে। আপনি একবার ভাবুন, আমরা এখনও এসব কাটিয়ে উঠতে পারিনি। আর তার অবস্থা কেমন হতে পারে? মালিহার সাথে সবচেয়ে গভীর সম্পর্ক তো তার সাথেই ছিল। সেজন্যই তো ওয়াজদানকে দেখলে মালিহার কথা আরও বেশি মনে পড়ে। আমার নিষ্পাপ মেয়েটির কত শত কষ্ট সহ্য করল। বৃদ্ধা দীর্ঘশ্বাস ফেললেন। একথা আর কীভাবে বোঝানো যায়? ফাইজার বাবা কেবল ওনার হাত আলতো করে ধরে বললেন, ওষুধ দিয়ে ওনাকে শুইয়ে দাও। তারপর নিজেও উঠে বাইরে চলে এলেন। এসে দেখলেন ওয়াজদান এক কোণের খুঁটিতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, শূন্য চোখে তাকিয়ে আছে সামনে থাকা খালি চৌকাঠের দিকে। কাঁধে কারো স্পর্শ টের পেয়ে চমকে উঠে পিছনের দিকে দেখে মুখ থেকে বেরিয়ে এলো, ওহ আফাক। এরপর কৃত্রিম হাসি এনে বললেন, খালা ভালো আছেন? আফাক তার মুখের দিকে তাকিয়ে বললেন, তুমি ভালো আছো তো? ওয়াজদান মৃদু কণ্ঠে বললেন, এখন তো সব অভ্যাস হয়ে গেছে। তারপর নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলেন। আফাক ইয়ার, তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো। এখানে নয়, রুমে চলো, আর সোমেরা ভাবিকেও ডেকে এনো। এমন কি কথা বলবে?
আগে রুমে তো চলো। ওয়াজদানের গম্ভীর কণ্ঠ শুনে আফাক তাকে নিজের কক্ষে নিয়ে গেলেন এবং যাওয়ার সময় সুমেরাকেও আসতে বলে দিলেন। সুমেরা রুমে এসে দেখলেন ওয়াজদান আর আফাক সোফায় বসে আছে। তিনি এসে আফাকের পাশে বসলেন। হ্যাঁ, এবার বলো। ওয়াজদান একবার তাদের চেহারার দিকে দেখলেন, তারপর ধীরে ধীরে বললেন, বিষয়টা খুবই সহজ। শায়ান এখন টকবকে যুবক, আর আমি মনে করি এখন ওর বিয়ে করা উচিত। সাধারণত মায়েদের ছেলেদের বিয়ে দেওয়ার বেশি আগ্রহ থাকে, কিন্তু শায়ানের মা তো নেই, তাই এই দায়িত্ব আমাকেই নিতে হবে। অবশেষে তোমার মাথায় এই কথা এলো? ওয়াজদা, শুকুর আলহামদুলিল্লাহ। সুমেরা হাসলেন। তুমি কি কাউকে ঠিক করেছ নাকি? আমরা একটু খোঁজ নিব। ওয়াজদান মৃদু হাসলেন। একজন মেয়েকে চোখে রেখেছে। কাকে? সুমেরার প্রশ্নে ওয়াজদান কিছুক্ষণ থমকে রইল, তারপর একটু ইতস্তত করে বললেন, ফাইজা। দুজন স্বামী স্ত্রী একে অপরের দিকে দেখলেন, কিন্তু তৎক্ষণাৎ কিছু বলতে পারলেন না। আফাক, তুমি এমন কিছু ভেবো না যে আমি তোমার কাছে ফাইজার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। আমি শুধু তোমার পরামর্শ চাইতে এসেছি। এত বড় কথা আমার মুখে আনা উচিত কিনা তাই জানতে চাইছি। সে নিজেই ফাইজার নাম বলেছিল, তা না হলে আমি কখনোই ফাইজাকে নিজের পুত্রবধূ করার কথা ভাবতাম না। আফাক প্রথম ধাক্কা সামলে নিয়ে ওয়াজদানের দিকে দেখে বললেন, কেন ওয়াজদান? আমার মেয়ে কি কোনো দিক থেকে কমতি আছে? ওয়াজদান চমকে গেল। সুমেরা বিস্ময় তাকালেন। আমি সেটা বলিনি আফাক, ফাইজা সব দিক থেকে অসাধারণ, মাশাল্লাহ। কিন্তু আমি ভাবছিলাম শায়ানের জন্য ফাইজাকে মেনে নেওয়া তোমার পক্ষে কঠিন হবে না তো? আফাক মৃদু হেসে বললেন, শায়ান তো তোমার আর মালিহার সন্তান। এই সম্পর্কের পর আর না বলার কোনো কারণ থাকতে পারে না, কিন্তু ফাইজার মতামত নেওয়া জরুরি। যদি তার আপত্তি না থাকে তবে আমার কিছু বলার নেই। ওয়াজদান কৃতজ্ঞ চোখে তার দিকে তাকিয়ে বললেন, তুমি আমাকে আমার ছেলের সামনে লজ্জিত হওয়া থেকে বাঁচালে। জীবনের প্রতিটি মোড়ে তুমি আমার পাশে ছিলে। মনে পড়ে না আমি এমন কি ভালো কাজ করেছিলাম যার কারণে আল্লাহ আমাকে তোমার মতো এত ভালো একটা বন্ধু দিলেন? আফাক হেসে বললেন, আমি তোমার উপর কখনো কোনো উপকার করিনি, শুধু বন্ধুত্ব পালন করেছি। আর এখন এসব কৃতজ্ঞতার কথা বলা বন্ধ করো। যখন ফাইজার কাছে প্রস্তাবের কথা পৌঁছালো এবং সুমেরা জানালো শায়ন নিজেই তাকে বিয়ে করতে চেয়েছে, তখন ফাইজা চুপ করে রইল। জিজ্ঞেস করা হলে শুধু বলল, আমি ভেবে জানাবো। শায়নের জন্য ফাইজার নীরবতা বিস্ময় করছিল। ওয়াজদান যখন উনি জানিয়েছিলেন যে তিনি আফাক ও সুমেরার সাথে বিয়ের ব্যাপারে কথা বলেছেন, তখন থেকে শায়ান অপেক্ষা করছিল এক প্রকার বিস্ফোরণের জন্য। কিন্তু ওখানে নিস্তব্ধতা ছাড়া কিছুই ছিল না। পরিস্থিতি বোঝার জন্য সে সুমেরার সাথেও কথা বলল, কিন্তু তিনি একবারও প্রস্তাবের কথা ভাবেননি। আর ফাইজাকে সরাসরি কল করার সাহস পেল না। সে জানত ফাইজা যদি রেগে যায় তাহলে একবারই ঝাঁপিয়ে পড়বে। টিআইসি অফিস থেকে তাকে মিটিংয়ের জন্য ডাকা হয়েছিল। 1.5 ঘন্টা দীর্ঘ মিটিং শেষে সে যখন নিজের অফিসে ফিরল, তখন ক্লান্ত হয়ে চেয়ারের গায়ে এলিয়ে দিল। মোবাইল অন করতেই দেখল ফাইজা তাকে 14টি মিস কল দিয়েছে। চমকে উঠে সে সোজা হয়ে বসল, 2 কনুই টেবিলে রেখে ভাবতে লাগলো, ফাইজা এতবার কেন তাকে কল করল? কিছু বুঝতে না পেরে সে দ্রুত ফাইজার নম্বর ডায়াল করল। আর প্রথম বেল বাজতেই ওপাশ থেকে কল রিসিভ করা হলো। শায়ন কিছু বলার আগে ফাইজার রুদ্ধশ্বাস কিন্তু উদ্বিগ্ন কণ্ঠ শোনা যায়, শায়ান, তুমি তাড়াতাড়ি করাচি চলে এসো। কি হয়েছে? সে আতঙ্কিত কণ্ঠে জিজ্ঞেস করল।
শুধু বলছি তুমি চলে এসো যত দ্রুত সম্ভব। ফাইজার কাপা কণ্ঠ শুনে সায়নের মনে আচমকা ওয়াজদানের কথা ভেসে আসলো। ভয়ে সে দ্রুত প্রশ্ন করল, ফাইজা আপু ঠিক আছেন তো? হ্যাঁ তিনি ভালো আছেন, কিন্তু তানিয়া? এটুকু বলে ফাইজা কান্নায় ভেঙে পড়ল। তানিয়ার কি হয়েছে? সায়নের বুক কেঁপে উঠল। সায়ান, তানিয়া আত্মহত্যা করার চেষ্টা করেছে। কি বলছো এসব? তার অবস্থা খুব খারাপ। সায়ান, দুটো হাতের কবজি কেটে ফেলেছে। ডাক্তার বলেছে তানিয়ার অবস্থা সংকটপূর্ণ, সে মারা যাবে। সায়ান, তানিয়া বাঁচবে না, প্লিজ তুমি তাড়াতাড়ি চলে আসো। ফাইজা এটুকু বলেই ফোন কেটে দিল। সায়নের মাথার ভেতর বাজতে লাগলো। ও নিচের কবজি কেটে ফেলেছে। তার মনে হলো কেউ যেন ধারালো ছুরি দিয়ে তার শিরা কেটে দিয়েছে। ওর অবস্থা খুব খারাপ। সায়নের শরীর থেকে সমস্ত শক্তি যেন নিঃশেষ হয়ে গেল। ও মারা যাবে সায়া, তানিয়া বাঁচবে না। না, কিছু যেন ভেতরে বিস্ফোরিত হলো। সে চেয়ার ধাক্কা দিয়ে উঠে দাঁড়ালো। ঝড়ের গতিতে দরজা খুলে বেরিয়ে গেল। পুলিশ স্টেশনের লোকজন বিস্ময়ে তাকিয়ে দেখল। এসিপি শায়ন মোস্তফা যেন পাগলের মতো ছুটে যাচ্ছে। কিছু অফিসার তাকে থামানোর চেষ্টা করল, কিন্তু সে শুনল না। জিপে উঠে এক মুহূর্ত দেরি না করে ইঞ্জিন স্টার্ট করল এবং অ্যাক্সিলেটরে পা চেপে দিল। স্যার, স্যার! পেছন থেকে চিৎকার ভেসে এলো, কিন্তু সে শুনতেই পেল না। একজন কনস্টেবল সামনে এসে পড়ায় সে মুহূর্তে লাফ দিয়ে সাইডে চলে গেল, না হলে শায়নের জিপ তাকে পিষে চলে যেত। ফাইজা ফোন কাটার পর দ্রুত হিসাব করতে লাগলো। সাক্কার থেকে করাচি যেতে 2.5-3 ঘন্টা লাগবে, কিন্তু শায়ান দ্রুত চালালেই 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। আর আধা ঘন্টা বাড়তি সময় ধরে সে ঘরে আসতে আসতে মোটামুটি 2.5 ঘন্টা লাগবে। তাহলে তার হাতে এখনও 2 ঘন্টা সময় আছে। সে নিশ্চিন্তে বিছানায় শুয়ে পড়ল এবং ম্যাগাজিনের পৃষ্ঠা উল্টাতে লাগলো, যেটা সে শায়ানকে কল করার আগে পড়েছিল। 2 ঘন্টা পর ফাইজা উঠে নিচে রান্নাঘরে গেল, যেখানে সুমিরা রাতের খাবারের জন্য কাজের লোককে নির্দেশ দিচ্ছেন। মা, কি হলো? মা, আঙ্কেলের কল এসেছিল, ওনার নাকি শরীর খুব বেশি খারাপ। বলেছিলেন বুকে প্রচণ্ড ব্যথা হচ্ছে। প্লিজ আপনি দ্রুত ওনার কাছে যান, দেখুন উনি কেমন আছেন। হঠাৎ হঠাৎ আবার কি হলো? মাত্র গতকালই তো আফাক তাকে চেকআপ করাতে নিয়ে গিয়েছিল। ডাক্তার তো বললেন সব ঠিক আছে। হার্টের রোগীদের অবস্থা কখন যে খারাপ হয় বলা যায় না। প্লিজ আপনি ওনার কাছে যান, আমার খুব চিন্তা হচ্ছে। ঠিক আছে, আমি যাচ্ছি। যাও, জাওয়াতকে বলো গাড়ি বের করতে। সমীরা দ্রুত রান্নাঘর থেকে বের হয়ে গেল। ফাইজা এবার জাওয়াদের রুমে গেল। ভাইয়া ওঠো, মা বলেছেন গাড়ি বের করতে। মাকে ওয়াজদান আঙ্কেলের বাসায় নিয়ে যেতে হবে। ওয়াজদান আঙ্কেলের শরীর খারাপ হয়েছে, তাই। জাওয়াত সঙ্গে সঙ্গে উঠে বসল। তোমাকে কে বলল? আঙ্কেল নিজেই ফোন দিয়েছিলেন, কিন্তু তুমি দেরি করো না, তাড়াতাড়ি গাড়ি বের করো। জাওয়াত মাথা নাড়িয়ে দ্রুত জুতা পরে গাড়ির চাবি হাতে নিয়ে বাইরে বেরিয়ে গেল। ফাইজা সুমিরার রুমে গেল। সুমিরা ইতিমধ্যে ওড়না চড়িয়ে তৈরি হয়ে দাঁড়িয়েছিলেন। জাওয়াত উঠেছে, ইতিমধ্যে গাড়িতে বসে অপেক্ষা করছে। সুমিরা তাড়াতাড়ি বাইরে বেরিয়ে গেলেন, আর পেছনে ফাইজা তার চিরচেনা সরল ভঙ্গিতে বলল, মা, আমি কি আপনাদের সঙ্গে যেতে পারি না? প্রত্যাশিতভাবেই সুমিরা অনুমতি দিলেন না। আম্মা একা হয়ে যাবেন, আর তোমার চাচি ও তোমার বাবা বাড়ি গিয়েছেন, না হলে তিনি দেখাশোনা করতেন। তাই এখন তুমি বাসায় থাকো, আমার খেয়াল রেখো, ঠিক সময় খেতে দিও, আর ওষুধ দিতে ভুলবে না কিন্তু। আর তোমার বাবাকে কল করেছিলে? হঠাৎ থেমে গিয়ে তিনি জিজ্ঞেস করলেন। ফাইজা এক মুহূর্তে
দোটানায় পড়ে গেল। বাবাকে কল করার কি দরকার ছিল? কি দরকার? এটা কেমন কথা? সুমেরা বিরক্ত হয়ে ফোন তুলে সরাসরি আফাকের নাম্বার ডায়াল করলেন। আফাক, তুমি তাড়াতাড়ি ওয়াসদানের বাসায় চলে এসো, ওর শরীর ভালো নেই। না, সে নাকি নিজেই ফোন করেছিল। ফাইজা কথা বলেছে। হ্যাঁ, আমি যাচ্ছি। ঠিক আছে। ফাইজা মাথা চেপে ধরে দাঁড়িয়েছিল। সুমিরা কল রেখে যেন অন্য কাউকে কল কাটতে না পারি ফাইজা দ্রুত তাকে দরজার দিকে ঠেলে দিল। সুমিরা বেরিয়ে যাওয়ার পর ফাইজার সঙ্গে সঙ্গে তানিয়ার নম্বর ডায়াল করলো এবং রিসিভ হওয়ার অপেক্ষা করতে থাকলো। ফাইজা, কেমন আছো? ফাইজা সরাসরি বলল, আমি ভালো আছি। শোনো, তুমি এখনই আমাদের বাসায় চলে এসো। কেন? সব কিছু ঠিক আছে তো? একটা সারপ্রাইজ আছে। আমি তো বারান্দায় দাঁড়িয়ে আছি, একটু ফ্রেশ হয়ে চলে আসছি। না, এখানে এসেই ফ্রেশ হয়ে নিও, দেরি করো না, তাড়াতাড়ি আসো প্লিজ। ঠিক আছে, আসছি। তানিয়া ফোন রেখে গাড়িতে উঠল এবং দ্রুত রিভার্স করে বেরিয়ে গেল। মরিয়ম বাগানে ছিলেন। দূর থেকে দেখলেন তানিয়া ফোনে কথা বলছে, কিন্তু কিছু জিজ্ঞেস করার আগে সে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। তানিয়া যখন ফাইজার বাসায় পৌঁছালো তখন রাত 9টা বাজে। ফাইজা গাড়ির শব্দ শুনে বেরিয়ে এলো, তারপর তাকে নিয়ে বসার রুমে গিয়ে বসল। হ্যাঁ, বলো, কি সারপ্রাইজ? তানিয়া সোফায় বসে বলল। ফাইজা ঠান্ডা গলায় বলল, শায়ান আমাকে প্রপোজ করেছে। অভিনন্দন। শাট আপ। ফাইজা হঠাৎ চিৎকার করে উঠল, তোমরা দুজন কি নাটক করছো আমার সাথে? শায়ান তোমাকে ভালোবাসি, তুমি তাকে ভালোবাসো, অথচ বিয়ে করবে নাকি অন্য কাউকে? তানিয়া দুঃখী কণ্ঠে বলল, শায়ান কখনোই আমাকে বলেনি যে সে আমাকে ভালোবাসে। ওহ রিয়েলি? ফাইজা ঠাট্টার স্বরে বলে। তানিয়ার খারাপ লাগলো ফাইজার এই স্বর। হ্যাঁ, সে কখনো বলেনি। তোমাকে না বললেও আমার সামনে শত হাজার বার বলেছে সেই কথা। তানিয়া বিস্ময়ে তাকিয়ে রইল। ফাইজার রাগ নিয়ন্ত্রণ করতে পায়চারি করতে লাগলো। তারপর জোরে জোরে বলল, একটা দারুণ লাভ স্টোরি ছিল, কিন্তু না, ট্র্যাজেডি না থাকলে কি চলে? সমাজের বাধা না থাকলেও নিজেরাই কষ্ট বের করে নেয়। কোথা থেকে যেন অদ্ভুত সব সমস্যা সৃষ্টি করে, তারপর কেঁদে কেঁদে জীবন পার করা হচ্ছে। তুমি এতটা জটিল করে তুলছ কেন? যদি সন্দেহ থাকে তাহলে বিয়ে করতে অস্বীকার করো। আমি তো করবই, তোমার পরামর্শের দরকার নেই, কিন্তু তুমি কেন স্বীকার করছো না? শায়ান যখন কিছু বলেনি তখন আমি কেন বলবো? ফাইজা বিস্মরিত হয়ে বলল, ফ্যান্টাস্টিক। প্রেম করার আগে কি ওর অনুমতি নিয়েছিলে যে এখন গ্যারান্টি চাইছিস? অদ্ভুত ব্যাপার, 21 শতাব্দীর সাহসী নারী, কিন্তু প্রেমের ব্যাপারে যেন অষ্টাদশী শতাব্দীর এক লজ্জাশীল কুমারী। ততক্ষণে বাইরে জিভ থামার শব্দ বেলো দ্বারা। ফাইজা হাসল, এই তো তোমার মজনু চলে এসেছে। লাইলি লাইলি বলে চিৎকার করতে করতে ফাইজা বলে বাহিরে গেল, আজ মুখোমুখি হতেই হবে তোমাদের। এবার ইচ্ছে মতো আই লাভ ইউ বলো। শায়ান এসেছে। তানিয়া ভয় যেন জমে গেল। ফাইজার উত্তর আসার আগেই পুলিশ ইউনিফর্ম পরা, আতঙ্ক ভরা চেহারা শায়ান দরজা ঠেলে ভেতরে ঢুকল। ফাইজা ড্রয়িং রুমে ঠিক মাঝখানে দাঁড়ানো, আর তানিয়া একপাশে সোফায় বসেছিল। তাই শায়ানের চোখে সে পড়েনি। সে সোজা ফাইজার সামনে এসে দাঁড়ালো। তানিয়া কেমন আছে? কোন হাসপাতালে নিয়ে গেছে তাকে? ফাইজা আগেই রেগেছিল, এবার একেবারে ফেটে পড়ল। তানিয়া মারা গেছে। শায়ানের চেহারা হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। ফাইজার বুঝতে দেরি হলো না, সে একটু বেশি বলে ফেলেছে। সঙ্গে সঙ্গে সামলে নিয়ে বলল, আরে না, তানিয়ার কিছুই হয়নি, দেখো সে একদম ঠিকঠাক আছে। শায়ান দ্রুত ঘুরে তাকালো যেদিকে ফাইজা ইঙ্গিত করছিল, এরপর পাগলের মতো
তানিয়ার কাছে এসে